আওয়ামী সরকারের শাসনামলে বিতর্কিত ও শেখ হাসিনা দোসর হিসেবে পরিচিত ছিলেন পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা। ভারত পালিয়ে গেছেন সাবেক এসবি প্রধান, হাসিনার লাঠিয়াল হিসেবে পরিচিত মনিরুল ইসলাম। এইমাত্র পাওয়া গরম খবর, এবার ভারতকে সাহায্য করতে এবং উচিত শিক্ষা দিতে কঠিন এক অ্যাকশন নিল বাংলাদেশ। অবশেষে বাংলাদেশের অ্যাকশনে ঘুম হারাম ভারতের। এবার পৃথিবীর সব থেকে বড় আবর্জনা হচ্ছে এখন শেখ হাসিনা। পৃথিবীর সব থেকে বড় আবর্জনায় পরিণত হয়েছে। আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক ফ্যাসিবাদের দোসর যে সকল নেতাকর্মীরা ছিল তারা ওখানে আছে, তারা বিভিন্নভাবে পালিয়েছে এবং এর সাথে প্রশাসনের লোকজন আছে। সম্মানিত দর্শক শ্রোতা, ভারতে এতদিন অবস্থান করতেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু ভারত থেকে শেখ হাসিনা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। দুবাই যেতে না যেতেই দুবাই এয়ারপোর্টে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা। এখন দুবাইয়ের সরকার ভাবছেন শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য। ইতিমধ্যে প্রস্তুত নিয়ে ফেলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রেরণ করার জন্য। ধারণা করা যাচ্ছে আজকে একদিনের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রেরণ করা হবে। শেখ হাসিনা বাংলাদেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে এয়ারপোর্টে এ প্রস্তুতি নিয়ে রেখেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ভিডিওতে বিস্তারিত রয়েছে, আপনারা দেখতে থাকুন। বিষয়টা অনেক কঠিন, তবে অসম্ভব নয় বলে পশ্চিমারা মনে করছেন। বুঝতে পারছেন কি নিয়ে কথা? এই ধরনের নিউজে অনেকেই গালাগালি করেন যে আমরা তো চাই না, তো না চাইলে বিচারটা করবেন, মিনিমাম হলে আসুক, বিচারটা হোক, নাকি বিচারই চান না যে মনে করেন যে তিনি দেশে আসলে বিচারের সিস্টেম থাকবে না। তবে আমরা যতটুকু বুঝি এই মুহূর্তে তিনি যদি আসেন বা তিনার যারা শক্ত অনুসারী টার্গেটেড কিছু ক্যারেক্টার তারা যদি প্রকাশ্যে আসেন তাহলে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। আর পাশাপাশি আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল বা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এগুলোতে যে পরিমাণ মামলা তৈরি হয়েছে আগামী 2-4-10 বছর আওয়ামী লীগ নিজেরা ক্ষমতায় আসার আগে এই মানুষগুলো মুক্ত পাবে না। ইভেন স্বয়ং দলটির যিনি সভানেত্রী আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনি অবস্থান করছেন এই মুহূর্তে আরব আমিরাতে। তবে জায়গা অনির্দিষ্ট কোথায় আছেন, কিন্তু এর মাঝখানে আওয়ামী লীগ তাদের অবস্থানটা আবারও প্রকাশ করছে, আবারও ফিরে আসবে আওয়ামী লীগ। অনেকে ভাবছেন যে এটা কি সম্ভব? আসো, রেডি আছি, চট করে ঢুকতে গেলে আপনিও চট করে এখানে স্বীকার করবে, এরকম মন্তব্যের ফাঁকে আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের অবস্থানগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য আপাতত এই ধরনের ডায়লগগুলো দিচ্ছেন। প্র্যাকটিক্যাল সিচুয়েশন হচ্ছে এই সাহসটা তিনি এই মুহূর্তে করবেন না। বলে ভাই কেন করবেন না? দেখেন, যখন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সিচুয়েশন যাই হোক, এটা ছিল ভয় পাবার একটা সিমটম, যে ভয় পেয়েছেন। পাশাপাশি প্রতিদিনই বাংলাদেশ থেকে সীমান্ত পথে ভারতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পালাচ্ছেন, এটা হচ্ছে ভয়ের সিনড্রোম। সুতরাং বোঝাই যাচ্ছে এটা এত সোজা কাজ না। তবে এই মুহূর্তে বাংলাদেশে যে সকল নেতাকর্মীরা আছে, বিভিন্ন প্রোগ্রাম করতে হয়, মাঠে থাকতে হয়, আয়োজন থাকতে হয়, না হলে তো মানে একটা রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না, তাই না? তো সেই কারণে হয়তোবা কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য, মনে মনে সাহস দেওয়ার জন্যই হয়তোবা এই কথাগুলো বলছেন, কিন্তু ঘটতে গেলে অনেক দেরি আছে। আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমাদের শিকড় অনেক গভীরে। এই দেশের জন্মের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ আবারও স্বমহিমায় ফিরে আসবে। তবে এই স্বমহিমা বলতে যে জায়গাটা আমার মনে হয় এখানে একটু পরিবর্তন দরকার আছে। কারণ বিগত সময়ে মানে গত 16 বছর যে আওয়ামী লীগ আমরা দেখছি, এই আওয়ামী লীগের মধ্যে অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছিল। দলের জন্য যারা নিবেদিত প্রাণ ছিল তারা বঞ্চিত হয়েছে। দলের কোনো অন্যায় কর্মকাণ্ড নিয়ে যারাই সমালোচনা করছে আইনের ঝামেলায় পড়ছে, অথবা এই যে কি বলে যে একটা অ্যাক্ট ছিল ডিজিটাল আইন, সেটার মধ্যে পড়ছে, কারণ সমালোচনা সহ্য করা হতো না। আবার হাইব্রিড লুটেরারা এমনভাবে দলে অনুপ্রবেশ করছিল যে দলের অস্তিত্বটাই মাটির সাথে মিশাই ফেলছে। তো এরকমভাবে সমহিমায় আসলে হবে না, এগুলো মাথায় রাখতে হবে। যেই যে অপরাধ করা হয়েছে অথবা যেভাবে দলের অনেক মানুষকে অবমূল্যায়ন করা হয়েছে, হাইব্রিডদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, লুটপাট করার জন্য অনেকে এখানে এন্ট্রি নিছে, এদেরকে চিনা যায় না, এবার ঘটনা তো ঘটছে, দায়ভার দল হিসেবে আওয়ামী লীগকেই নিতে হয়েছে। ওই জায়গাগুলোতে পরিবর্তন আনতে হবে। আবার ধরেন যে আগ্রাসী ভূমিকায় ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো, সেখানেও অনেক পরিবর্তন আনতে হবে। কারণ আওয়ামী লীগের ভেতরে শিবির ছিল, এখন তো বোঝা গেছে যে আওয়ামী লীগের রিয়েল পোলাপাইন কই ছিল, জায়গা পায় নাই, চিনেন নাই, তাই না? চিনতে চানো নাই, টাকার বিনিময়ে দল হয়েছে, কমিটি হয়েছে, বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে, এগুলো থেকে বের হতে হবে। জনগণের দল হইতে গেলে জনগণের পালস বুঝতে হবে। আচ্ছা, বলছে যে এবার ফিরে এসে কি করবে? দেশের যে অসমাপ্ত উন্নয়ন ছিল, উন্নয়ন, তবে উন্নয়ন যে রেটে হয়েছে, এই রেটে আর উন্নয়নের চিন্তাও করে না। বালিশ কাণ্ড, কত কিছু কাণ্ড যে আমরা দেখছি, এগুলো এখন বোঝা যাচ্ছে এত লক্ষ কোটি টাকা নাকি ঋণ আছে, তো এগুলো কই গেছে? তো এই ধরনের উন্নয়ন করা যাবে না। যে উন্নয়নটা করতে হবে 10 টাকার কাজ 10 টাকাই করতে হবে, 10 লাখ টাকাটা 10 লাখই করতে হবে। কারণ আমরা এখানে অনেক পুকুর চুরি দেখেছি, মহাসাগর চুরি দেখেছি, অনেক কিছু দেখছি, এগুলো নিয়ে সবসময় সমালোচনা করছি, বোঝানোর চেষ্টা করছি যে কনসার্ন করেন, সাবধান হন, নয়তো পরিণতি অনেকটা খারাপ হবে। তো সেগুলোই কিন্তু ঘটছে। তো এইবার ফিরে আসতে গেলে এই জিনিসগুলোতে ফোকাস রাখতে হবে। এরপরে জাতির যদি কখনো মনে হয় মাফ টাফ করবে, তখন হয়তো ওই যে বাংলাদেশের রাজনৈতিক দল কি সত্য শেখ হাসিনা কিনতে রাজি হয়েছে দুবাই, এটা কি জানেন? আপনারা মনে করতেছেন যে মোদির প্রাইভেট বিমানে চলে গেছে? হ্যাঁ, দুবাই মানে কি নিজের ধন্য মনে করতেছে তার মধ্যে একজন প্রধানমন্ত্রী দেশে থাকবে, এটা মনে করতেছেন? না, পৃথিবীর সব থেকে বড় আবর্জনা হচ্ছে এখন শেখ হাসিনা। পৃথিবীর সব থেকে বড় আবর্জনায় পরিণত হয়েছে। একসময় তার অনেক প্রভাব ছিল, দেখেন নাই? সে কাউকে কেয়ার করে নাই, পুরো বাংলাদেশটাই তার মনে করতো, বারবার করে বলতো যে দেশটা আমার বাপ স্বাধীন করছে। মনে নাই কথাগুলো শোনে? এই দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন, বারবার করে বলছে যে দেশ আমার বাপ স্বাধীন করছে। কোথায় গেছে তোমার বাপের দেশ? আজকে বাপের দেশে নিজের জায়গা হইতেছে না। হ্যাঁ, অহংকার দেখাইতে হয় না, অহংকার হচ্ছে পতনের মুখ। শেখ হাসিনা এটা ভুলে গিয়েছিল, কারণ শেখ হাসিনা যে ওয়েতে ক্ষমতায় ছিল এই ওয়েতে পতন অনিবার্য, শেখ হাসিনা নিজেও জানতো, কিন্তু ওই যে ফাঁদে আটকা পড়ে গেছে, বের হইতে পারে নাই। এটা হচ্ছে এমন একটা ফাঁদ, স্বৈরাচারী ফাঁদ। এই ফাঁদে যে আটকা পড়ছে মানে ভয়ঙ্কর পতন হয়েছে তার। এটা আপনারা দেখছেন, পৃথিবীর যেসব স্বৈরাচার আছে তাদের দিকে তাকাবেন, আপনারা দেখতে পারবেন যে তাদের পতনগুলো কতটা ভয়ঙ্করভাবে হয়েছে। শেখ হাসিনার পতন তার থেকে অনেক ভয়ঙ্কর হয়েছে। শেখ হাসিনা তো গেছেই, তার সাথে করে সব নেতাকর্মী নিয়ে চলে গেছে। বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নাই, শুধু এখন আছে কারা? যারা তৃণমূলের রাজনীতি করতে বুকার স্বর্গে যারা বসবাস করছে, তারা এখন কাউন্টডাউন শুরু করছে। শেখ হাসিনা বলছে যে 1 মাসও থাকবে না, এই কথার উপর ভিত্তি করে তারা কাউন্টডাউন শুরু করছে। ভাই তোরা কি বোকা? তোরা কি বোকার স্বর্গে বসবাস করিস? বল, যেদিন শুনলি যে শেখ হাসিনা চট করে ঢুকে পড়বে, তারপরে কি বর্ডারে ধরা পড়ে নাই? শেখ হাসিনা ঢুকেই পড়বে, তাহলে দেশ ত্যাগ করতে যাবে কেন সবাই? কেন দেশ ত্যাগ করতে যাবে? তুই বল যে আমাদের দেশে আসতেছে, আমরা দেশে মোকাবেলা করবো, ডক্টর ইউনূসের সাথে, তাহলে দেশ ত্যাগ করতে ধরা পড়তেছে কেন? এই জ্ঞানটা কি তোদের নাই?
আবার যে বললো যে এক মাসও টিকবে না, এই কথা বলার পর কি হলো? এক মাসও টিকবে না কথা বলার পর কি হলো? সেই ইন্ডিয়া থাকতে পারলো না, ইন্ডিয়া থাকতে পারলো না। ইন্ডিয়া ছাড়তে হয়েছে, শেখ হাসিনা কি নিজে গেছে? ইন্ডিয়া এক প্রকার দুবাইয়ের কাছে হাতে পায়ে ধরে পাঠাইছে, কারণ ইন্ডিয়া সব থেকে বড় বোঝা ছিল শেখ হাসিনা। এই যে বারবার করে একটা কল রেকর্ডিং ফাঁস হয়েছিল, এটা জন্য কি ইন্ডিয়াকে জবাব দিতে হয়েছে না? আপনার কি মনে হয় যে এতটাই সোজা? বাংলাদেশের জনগণের কাছে যে মানে ঘৃণায় পরিণত হয়েছে ইন্ডিয়া, এটা ইন্ডিয়া বোঝে না? ইন্ডিয়া যেভাবে বাংলাদেশের জনগণের কাছ থেকে দূরে সরে গেছে, এই মানে আস্থা ফিরে পেতে বাংলাদেশের জনগণের কয়েক বছর লাগবে, মানে কয়েকশো বছর লাগে যেতে পারে, তাও সম্ভব না। কারণ বাংলাদেশের ইতিহাসে সব থেকে যে ঘৃণিত ব্যক্তি, তাকে আশ্রয় দিয়েছিল ইন্ডিয়া। এই প্রজন্ম তো শিখবেই। আমরা গল্প করবো নাতিপুতির সাথে যে একজন স্বৈরাচার ছিল, গল্প শোনাবো, সে পালাই গেছিল ইন্ডিয়াতে, ওরাও ঘৃণা করবে তখন ইন্ডিয়াকে, ওরাও ঘৃণা করবে ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়াতে বসে খুব ভয়ঙ্কর পরিকল্পনা করছিল, সংখ্যালঘুদের উস্কে দেওয়া, এই পাহাড়ে মানে দেশ বিভক্ত করে ফেলা, পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলা, এই জিনিসগুলোকে আমরা ভুলে যাবো না। এজন্য ইন্ডিয়া সব থেকে বোঝা ছিল শেখ হাসিনা, ইন্ডিয়া আসলে পাপ মুক্ত হয়েছে। ইন্ডিয়া কিন্তু সব প্রথমে নিতে চায় না, এটা জানেন আপনারা। ইন্ডিয়া সরকারের মিটিং এর যে অংশটুকু বের হয়েছে, আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক ফ্যাসিবাদের দোসর যে সকল নেতাকর্মীরা ছিল তারা ওখানে আছে, তারা বিভিন্নভাবে পালিয়েছে এবং এর সাথে প্রশাসনের লোকজন আছে। যে 6টা সংস্কার কমিটি করা হয়েছে, এই 6টা কমিটিতে যিনি যাদেরকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখনো প্রজ্ঞাপন হয়নি এই কমিটিগুলোর ব্যাপারে, এবং অন্যান্য সদস্য নিয়োগ হয়নি। এর মধ্যে আমরা গতকালকে পরশু দেখলাম যে সরকারের তরফ থেকে বলা হয়েছে এই সংস্কার কমিটি নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে। সংলাপের যে কোনো প্রস্তাবনা আয়োজনকে আমরা বরাবরই স্বাগত জানাই, কারণ রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতা যারাই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন তারা সবাই এই বর্তমান সরকারের স্টেক হোল্ডার, তারা অংশীদার, এবং আমরা সবাই এই সরকার সফল হোক সেটা শুভাকাঙ্ক্ষী। অতএব এই ধরনের যে কোনো সংলাপকে আমরা স্বাগত জানাই। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রজ্ঞাপনটা কেন হলো না, আপনারা কি সংলাপ করেই প্রজ্ঞাপনটা জারি করতে আগেই পারতেন কিনা? যে কমিটির প্রধান করেছেন, কমিটির প্রধান হওয়ার ক্ষেত্রে আপনারা আগেই মতামত নেওয়া দরকার ছিল কিনা? তাহলে সময় বাঁচতো কিনা? কারণ আপনারা বলেছিলেন যে 1 তারিখ থেকে কমিটি কাজ শুরু করবে, তাহলে 1 তারিখ থেকে তো কমিটি কাজ শুরু করতে পারছে না, কারণ আরো কিছু প্রশাসনিক জটিলতা রয়ে গেল। তো আমি মনে করি যে সংলাপের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব যে কাজগুলো তারা শুরু করতে চান সেটা শুরু করা দরকার অবিলম্বে, এটা আমরা আশা করছি। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার নির্বাচনের জন্য রোডম্যাপ দেওয়া হচ্ছে, এবং এটা নিয়ে আমার মনে হয় যে অনেক ভুল ধারণা তৈরি হতে পারে যে রাজনৈতিক দলগুলোকে অস্থির হয়ে গেছে কিনা, তারা নির্বাচনের জন্য বেশি প্রেশার দিচ্ছে কিনা। আমার কাছে আমি এটা এরকমটা মনে করি না। আমরা মনে করি যে সবাই কিন্তু একটা কথা বলছে যে তারা এই সরকারের শুভাকাঙ্ক্ষী। সকল দলের নেতাকর্মীরা বলছে তারা চায় যে এই সরকার সফল হোক। সকল দলের নেতাকর্মীরা বলছে যে যৌক্তিক সংস্কারগুলো করার উদ্যোগ নেওয়া হোক, যৌক্তিক সময় পর্যন্ত তারা সবাই সময় দিতে রাজি আছে। অতএব এই বাস্তবতায় আমরা দেখতে চাই যে কিভাবে সরকার এই কাজগুলো এগিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নির্বাচনের আলাপটা থাকা দরকার, কারণ দেশে নির্বাচন একটা দিতে হবে। বাট এটা কেউ বলছে না যে এটা 2 মাসে 3 মাসে দিয়ে তাড়াতাড়ি বিদায় হয়, ব্যাপারটা তা না। আমার মনে হচ্ছে যে সংলাপের ধারাবাহিকতা যদি থাকে, প্রতি মাসে 1-2 বার করে রাজনৈতিক দলগুলোর সাথে বসা যায়, যেটা একদিনের ব্যাপার, একদিনে 5-7টা মিটিং করে ফেললে, কারণ বসার মতো রাজনৈতিক দল আসলে 4-5টাই আছে। তো এটা বসে ফেললে যেটা হবে, ভুল বোঝাবুঝি থাকে, একজনকে আরেকজনকে বোঝার ঘাটতি যদি থাকে, সেটা আলটিমেটলি ঘাটতিটা পূরণ হয়ে যাবে বলে আমি মনে করি। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখলাম যে কলকাতার এবং দিল্লিতেও দেখলাম, এবং আজমির শরীফে দেখেছি বিভিন্ন জায়গায়। কালকে রাত থেকেই গুঞ্জন যে শেখ হাসিনা ভারত ছেড়েছেন এবং তিনি আমিরাতে অবস্থান নিয়েছেন। আমিরাতের কোন শহরে সেটি পরিষ্কার না। কালবেলাতে একটি রিপোর্ট হচ্ছে যে আজমানে শামীম ওসমানের নাকি একটি বাড়ি আছে, সেই বাড়িতে তিনি ইতিমধ্যে উঠেছেন। কিন্তু এটার পক্ষে কোনো ভারতের কোনো সরকারি সূত্র এটা সমর্থন করেনি। কিন্তু কালকে মোটামুটি গভীর রাত পর্যন্ত মানে ব্যাপক গুঞ্জন ছিল যে কোনো মুহূর্তে তিনি পাড়ি দিচ্ছেন। এই ব্যাপারে ভারত সরকার আমিরাত সরকারের সঙ্গে একটা বোঝাপড়া হয়েছে, তার ভিত্তিতে তিনি সেখানে যাচ্ছেন। সম্ভব, সবই সম্ভব, বাট ঘটেছে কিনা পরিষ্কার না। কিন্তু কিছু বাস্তবতা আছে, যে বাস্তবতার কারণে এই খবরটি সামনে এসেছে। প্রথম ছিল যে ইউরোপের সাইপ্রাস সহ ফিনল্যান্ড কয়েকটা দেশের নাম এসছে, কিন্তু সেখান থেকে সেটা আর সাপোর্ট করেনি। সবশেষ যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ওই প্রতিবেদনে বলা হচ্ছে দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন। আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে, সেখানেই তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে আরো উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে, তারপর তাকে দেখা গেছে দুবাই শপিং মলে। তার মানে শামীম ওসমান হচ্ছে দিল্লি, দুবাই বা সংযুক্ত আরব আমিরাত এখানে আসা যাওয়া করছেন, এবং ধারণা করা যায় যে শামীম ওসমানের সঙ্গে হয়তো শেখ হাসিনার একটি সংযোগ আছে, এবং হয়তো ভারত সরকার এখন শেখ হাসিনা যে যাবেন আমিরাতে সেই ব্যাপারে তত্ত্বাবধান করছেন হয়তো শামীম ওসমানের মাধ্যমে, সেটাও হতে পারে। তো অস্পষ্ট, মানে পরিষ্কার না। কিন্তু সম্প্রতি শেখ হাসিনার সাথে গোপালগঞ্জের একজন নেতা, ছাত্রলীগ নেতা, তারপরে মার্কিন প্রবাসী তানভীর নামে একজনের মানে অডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে তিনি খুব কনফিডেন্ট যে মানে দেশে ফিরবেন, তারপরে দেখা দেবেন, সবাই তালিকা করতে বলছে, এই সমস্ত কথাবার্তাগুলো আছে। কিন্তু কথা হচ্ছে যে শেখ হাসিনা তাহলে কি ভারতে নাই কেন, বা কেন এই আলোচনাটার একটি কারণ সবাই বলছেন যে ভারতে যদি শেখ হাসিনা থাকেন তাহলে উনি যদি রাজনৈতিক তৎপরতা করেন যত বেশি তার অডিও ভাইরাল হতে থাকবে, এবং যেহেতু এখন মোটামুটি প্রকাশ্য যে ভারত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্রয় দিচ্ছে, আবার শেখ হাসিনাও সেখানে আছে, তাহলে সব মিলিয়ে বাংলাদেশে যদি ভারতের কোনো পরিকল্পনা থাকে, এবং নিশ্চয়ই আছে, এবং আওয়ামী লীগ অনেক কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবে, যাই হোক না কেন সরকারের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ড প্রচেষ্টা সাথে সাথেই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার বলবে যে এগুলো শেখ হাসিনা দিল্লিতে থেকে সে নিজে এবং তার দলের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করছে, এবং সেখানে মদত আছে ভারতের। এই অভিযোগটা দফায় দফায় যদি করতে থাকে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একটা বড় ধরনের একটা যে গ্যাপ, সেই গ্যাপটা দিনকে দিন আরো বাড়তে থাকবে, এবং এটা আরো মানে প্রবল হবে, যার সুযোগ নেবে অন্যান্য শক্তিগুলো।
চীন, পাকিস্তান সহ অন্যরা। এইটা ভারত হয়তো চায় না। ভারত এই বিতর্কটা এড়াতে চায়। এড়াতে গেলে তার যে প্রধান যেই শক্তি আওয়ামী লীগের শেখ হাসিনা যদি সংযুক্ত আরব আমিরাতে চলে যায় বা অন্য কোনো দেশে, তাহলে ভারত ফ্রি হয়ে গেল। ভারতকে সরাসরি আঙুল দিয়ে বলা যাবে না যে ভারত এই কাজগুলো করছে। তো এরকম একটা সম্ভাবনার কারণেই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারলেন। শেখ হাসিনা এখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন। তাকে বাধ্য হচ্ছে বাংলাদেশে আসার জন্য, কারণ থেকে ভারত তিনি ত্যাগ করেছেন। ভারত ত্যাগ করে তিনি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দুবাই ঢুকতে পারেননি, কারণ সে দেশের নাগরিকরা সে দেশের সরকারকে চাপ দিচ্ছে, ফ্যাসিস্ট সরকারকে যেন আমাদের দেশে জায়গা না দেওয়া হয়। এই জন্য নাগরিকের কথা ভেবে, নাগরিকের কথা মতো সেই দেশের সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করতে চলেছেন। হয়তো আজকে রাতের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন, আর বাংলাদেশে আসা মাত্রই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে এয়ারপোর্ট থেকে, কারণ তিনি 5ই আগস্ট বাংলাদেশে গণহত্যা চালিয়ে চলে গিয়েছিলেন। ইতিমধ্যে প্রস্তুত দিয়ে রেখেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান।